আসলে খুব জমজমাট, কিন্তু সেটা রাত 12টার পরে। কিন্তু তার আগে যেটা আছে সেটা হচ্ছে আজকে রয়েছে সত্যজিৎ রায়ের একটি চমৎকার গল্প, যেটা 2 ভাগে আমরা শুনবো, অর্থাৎ 2 পর্বে শুনবো। প্রথম পর্ব শুনবো এখনই, আর বাকিটা শুনবো ছোট্ট একটা বিরতির পর। তখন আমার বয়স ছিল 6। আমরা যেখানে বসে আছি সেটা বুন্দি শহরের সার্কিট হাউসের বাগান। আজ সকালেই এসে পৌঁছেছি। জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু। আমরা এক স্কুলে ও এক কলেজে একসঙ্গে পড়েছি। এখন ও একটা খবরের কাগজে সম্পাদকীয় বিভাগে চাকরি করে, আর আমি করি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্ব টিকে আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের। দুজনের একসঙ্গে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল, দিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণ লোকেরা রাজস্থান গেলে আগে জয়পুর, উদয়পুর, চিতোরটাই দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বন্দির উপর জোর দিচ্ছিল। আমিও আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতায় বুদির কেল্লা নামটার সঙ্গে পরিচয় ঘটেছিল। সে কেল্লায় এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার মতো কিছুই নেই। ঐতিহাসিক ঘটনার দিক দিয়ে বিচার করলে উদয়পুর, যোধপুর, চিত্তরের মূল্য হয়তো অনেক বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দি কিছু কম যায় না। জয়ন্ত বুন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলাতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল। ট্রেনে আসতে আসতে কারণটা জানতে পারলাম। করা অদ্ভুত কারুকার্য করা বারান্দা, কাঠের দরজাগুলোতে নিপুণ হাতের নকশা, দেখে মনেই হয় না যে আমরা যান্ত্রিক যুগে বাস করছি। এখানে এসে অবধি লক্ষ্য করছি জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে একটু কম কথা বলছে। হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে আসছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেকদিন পরে ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য নয়। আর জয়ন্ত যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে। চায়ের পেয়ালা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল, জানিস শঙ্কর, ব্যাপারটা ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলিতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম। মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনে বড় না, দেখতে অতি সাধারণ। সামনের যে ড্রয়িং রুম সেটা এর দ্বিগুণ বড় বলে মনে হতো। যদি এখানে ফিরে না আসতুম তাহলে ছেলেবেলার ধারণাটাই কিন্তু টিকে যেত। আমি বললাম, এটাই তো স্বাভাবিক। ছোটবেলায় আমরা থাকি ছোট, সেই অনুপাতে আশেপাশের জিনিসগুলোকে বড় মনে হয়। আমরা বয়সের সঙ্গে সঙ্গে বাড়ি, কিন্তু জিনিসগুলো তো বাড়ে না। চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে দিয়ে বলে উঠল, দেবদারু। কথাটা শুনে আমি একটু অবাক হয়ে তার দিকে চাইলাম। জয়ন্ত আবার বলল, একটা দেবদারু গাছ ওই ওদিকটায় থাকার কথা। এই বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্য দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখলো কেন? কয়েক সেকেন্ড পরেই জয়ন্তের উল্লসিত কণ্ঠস্বর পেলাম, আছে, ইটস হিয়ার। ঠিক যেখানে ছিল সেখানেই। আমি এগিয়ে গিয়ে বললাম, গাছ যদি থেকে থাকে তো সে যেখানে ছিল সেখানেই থাকবে, গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। জয়ন্ত একটু বিরক্তভাবে মাথা নেড়ে বলল, সেখানেই আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম এই 30 বছরে গাছটা জায়গা পরিবর্তন করেছে। সেখানে মানে আমি যেখানে গাছটা ছিল বলে অনুমান করেছিলাম সেইখানে। কিন্তু একটা গাছের কথা হঠাৎ মনে পড়লো কেন তোর? জয়ন্ত ভ্রু কুঞ্চিত করে কিছুক্ষণ এক দৃষ্টে গাছের গুড়ির দিকে চেয়ে ধীরে মাথা নেড়ে বলল, সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না। কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কি একটা করেছিলাম। একটা সাহেব সাহেব না, আর কিছু মনে পড়ছে না। মেমোরির ব্যাপারটা সত্যি ভারী অদ্ভুত। এখানে বাবুর্চির রান্নার হাত ভালো। রাত্রে ডাইনিং রুমে ওভাল শেপের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল, তখন যে বাবুর্চিটা ছিল তার নাম ছিল দিলওয়ার। তার বাগালে একটা কাটা দাগ ছিল, ছুরির দাগ, আর চোখ দুটো সবসময় ওই ওই জবা ফুলের মতো লাল হয়ে থাকতো, কিন্তু রান্না করতো খাসা।
খাবার পর ড্রয়িং রুমের সোফাতে বসে জয়ন্তর ক্রমে আরো পুরনো কথা মনে পড়তে লাগলো। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের উপর কি কি ম্যাগাজিন পড়ে থাকতো, সবই তার মনে পড়ল। আর এইভাবে শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল। পুতুল বলতে মেয়েদের জল পুতুল নয়, জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন 10-12 ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা একটা বুড়োর মূর্তি। দেখতে নাকি একেবারে একটি ক্ষুদে জ্যান্ত মানুষ। ভেতরে যন্ত্রপাতি কিছু নেই, কিন্তু হাত পা আঙুল কোমর এমন ভাবে তৈরি যে ইচ্ছে মতো বেঁকানো যায়। মুখে একটা হাসি লেগেই আছে। মাথার উপর ছোট্ট হলদে পালক গোজা সুইস পাহাড়ি টুপি। এছাড়া পোশাকের খুঁটিনাটিতেও নাকি কোন রকম ভুল নেই। বেল্ট, বোতাম, পকেট কলার, মোজা, এমনকি জুতোর বকলসটাও পর্যন্ত নিখুঁত। প্রথমবার বুন্দিতে আসার কয়েক মাস আগেই জয়ন্তর মামা বিলেত থেকে ফেরেন, আর এসেই জয়ন্তকে পুতুলটা দেন। সুইজারল্যান্ডের কোন গ্রামে এক বুড়োর কাছ থেকে পুতুলটা কেনেন তিনি। বুড়ো নাকি ঠাট্টা করে বলে দিয়েছিল, এর নাম ফ্রিটস, এই নামে ডাকবে একে, অন্য নামে ডাকলে কিন্তু জবাব পাবে না। জয়ন্ত বলল, আমি ছেলেবেলায় খেলনা অনেক পেয়েছি। বাপ মায়ের একমাত্র ছেলে ছিলাম বলেই বোধহয় তারা এ ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করেননি। কিন্তু মামার দেয়া এই ফ্রিটসকে পেয়ে কি যে হলো, আমি আমার অন্য সমস্ত খেলনার কথা একেবারে ভুলে গেলাম। রাত দিন ওকে নিয়েই পড়ে থাকতাম। এমনকি শেষে একটা সময় এলো যখন আমি ফ্রিটসের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম। কিন্তু একতরফা আলাপ অবশ্য, কিন্তু ফ্রিটসের মুখে এমন একটা হাসি আর ওর চোখে এমন একটা চাহনি ছিল যে মনে হতো যেন আমার কথা ও বেশ বুঝতে পারছে। এক এক সময় এমনও মনে হতো যে আমি যদি বাংলা না বলে জার্মান বলতে পারতাম, তাহলে আমাদের আলাপটা হয়তো একতরফা না হয়ে দুতরফা হতো। এখন ভাবলে ছেলে মানুষই পাগলামি মনে হয়, কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা ছিল ভীষণ রিয়েল। বাবা মা বারণ করতেন অনেক, কিন্তু আমি কারুর কথা শুনতাম না। তখন আমি স্কুলে যেতে শুরু করিনি, কাজে ফ্রিটসকে দেবার জন্য সময়ের অভাব ছিল না আমার। এই পর্যন্ত বলে জয়ন্ত চুপ করল। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 9:30। বুন্দি শহর নিস্তব্ধ হয়ে গেছে। আমরা সার্কিট হাউসের বৈঠকখানায় একটা ল্যাম্প জ্বালিয়ে বসে আছি। আমি বললাম, পুতুলটা কোথায় গেল? জয়ন্ত এখনো যেন কি ভাবছে। উত্তরটা এত দেরিতে এলো যে আমার মনে হচ্ছিল প্রশ্নটা বুঝি ওর কানেই যায়নি। পুতুলটা বুন্দিতে নিয়ে এসেছিলাম, এখানে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়? আমি প্রশ্ন করলাম, কিভাবে? জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন বাইরে বাগানে বসে চা খাচ্ছিলাম আমরা। পুতুলটাকে পাশে ঘাসের উপর রেখেছিলাম। কাছে কতগুলো কুকুর জটলা করছিল। তখন আমার যা বয়স, তাতে চা খাবার কথা নয়, কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালাটা কাত হয়ে খানিকটা গরম চা আমার প্যান্টে পড়ে যায়। বাংলোয় এসে প্যান্ট বদল করে বাইরে ফিরে গিয়ে দেখি পুতুলটা নেই। খোঁজাখুঁজির পর দেখি আমার ফ্রিটসকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ ওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি। তবে চোখ মুখ ক্ষত বিক্ষত হয়ে জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল। অর্থাৎ আমার কাছে ফ্রিটসের আর অস্তিত্বই ছিল না। হি ওয়াজ ডেড। তারপর ভারী আশ্চর্য লাগছিল জয়ন্তর এই কাহিনী। তারপর আর কি, যথাবিধি ফ্রিটসের সৎকার করি। তার মানে ওই দেবদারু গাছটার নিচে ওকে কবর দেই। ইচ্ছে ছিল কফিন জাতীয় একটা কিছু জোগাড় করা। সাহেব তো, একটা বাক্স থাকলেও কাজ চলত, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পেলাম না। তাই শেষটায় এমনি পুঁতে ফেলি। এতক্ষণে দেবদারু গাছের রহস্য আমার কাছে পরিষ্কার হলো। 10টা নাগাদ ঘুমোতে চলে গেলাম।
একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা খাটে আমাদের বিছানা। কলকাতায় হাঁটার অভ্যেস নেই, এমনিতেই বেশ ক্লান্ত লাগছিল। তার উপর বিছানায় ডানলো পিলো। বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যে ঘুম এসে গেল। রাত তখন কটা জানি না, একটা কিসের শব্দে জানি ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার উপর বসে আছে। তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বলছে, আর সেই আলোয় তার চাহনিতে উদ্বেগের ভাবটা স্পষ্ট ধরা পড়ছে। জিজ্ঞেস করলাম, কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? জয়ন্ত জবাব না দিয়ে আমাকে একটা পাল্টা প্রশ্ন করল। সার্কিট হাউসে বেড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি? বললাম, থাকাটা কিছু আশ্চর্য না, কিন্তু কেন বলতো? বুকের উপর দিয়ে কি যেন একটা হেঁটে গেল, তাই ঘুমটা ভেঙে গেল। আমি বললাম, ইঁদুর জিনিসটা সচরাচর নর্দমা টর্দমা দিয়ে ঢোকে, আর খাটের উপর ইঁদুর ওঠে বলে তো জানা ছিল না। জয়ন্ত বলল, এর আগেও একবার ঘুমটা ভেঙেছিল, তখন জানালার দিক থেকে একটা খচখচ শব্দ পাচ্ছিলাম। জানালায় যদি আওয়াজ পেয়ে থাকিস তাহলে বেড়ালের সম্ভাবনাটাই বেশি, কিন্তু তাহলে জয়ন্তর মন থেকে যেন খটকা যাচ্ছে না। বললাম, বাতিটা জ্বালার পর কিছু দেখতে পাসনি? নাথিং। অবশ্য ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বাতিটা জ্বালিনি। প্রথমটা বেশ হকচকে গেছিলাম। সত্যি বলতে কি, একটু ভয় করছিল। আলো জ্বলার পর কিছুই দেখতে পাইনি। আমি চট করে বিছানা ছেড়ে উঠে ঘরের আনাচে কানাচে খাটের তলায় সুটকেসের পিছনে একবার খুঁজে দেখে নিলাম। কোথাও কিচ্ছু নেই। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, সেটার ভিতরেও খুঁজতে গেছি। এমন সময় জয়ন্ত চাপা গলায় ডাক দিল, শঙ্কর! ফিরে এলাম ঘরে। জয়ন্ত দেখি তার লেপের উপর সাদা ওয়াটার দিকে চেয়ে আছে। আমি তার দিকে এগিয়ে যেতে সে লেপের একটা অংশ ল্যাম্পের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কি দেখতো? কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের যেন ছাপ পড়েছে। বললাম, বিড়ালের থাবা হলেও হতে পারে। জয়ন্ত কিছু বলল না। বেশ বুঝতে পারলাম কি কারণে জানি সে ভারী চিন্তিত হয়ে পড়েছে। এদিকে রাত 2:30 বাজে। এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না। তাছাড়া কালকেও সারাদিন ঘোরাঘুরি আছে। তাই আমি পাশে আছি, কোনো ভয় নেই, ছাপগুলো আগে থেকেই থাকতে পারে ইত্যাদি বলে কোন রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম। আমার কোনো সন্দেহ ছিল না যে জয়ন্ত যে অভিজ্ঞতার কথাটা বলল সেটা আসলে তার স্বপ্নের অন্তর্গত। বন্দিতে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে, আর তার থেকেই বুকে বেড়াল হাঁটার স্বপ্নের উদ্ভব হয়েছে। রাত্রে আর কোনো ঘটনা ঘটে থাকলেও আমি সে বিষয়ে কিছু জানতে পারিনি। আর জয়ন্ত সকালে উঠে নতুন কোনো অভিজ্ঞতার কথা বলেনি। তবে তাকে দেখে এটুকু বেশ বুঝতে পারলাম যে রাত্রে তার ভালো ঘুম হয়নি। মনে মনে স্থির করলাম যে আমার কাছে যে ঘুমের বড়িটা আছে, আজ রাত্রে শোয়ার আগে তার একটা জয়ন্তকে খাইয়ে দেব। আমার প্ল্যান অনুযায়ী আমরা ব্রেকফাস্ট সেরে 9টার সময় বন্দির কেল্লা দেখতে গেলাম। গাড়ির ব্যবস্থা করা ছিল আগে থেকেই। কেল্লায় পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় 9:30। এখানে এসেও দেখি জয়ন্তর সব ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে সৌভাগ্যক্রমে তার সঙ্গে তার পুতুলের কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে কি, জয়ন্তর ছেলে মানুষই উল্লাস দেখে মনে হচ্ছিল সে বোধহয় পুতুলের কথাটা ভুলেই গেছে।
এক একটা জিনিস দেখে আর চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে। ওই যে গেটের মাথায় সেই হাতি, ও ও ওই যে গম্বুজ, এই সেই রূপোর খাট আর সিংহাসন, ওই যে দেয়ালে আঁকা ছবি। কিন্তু ঘন্টা খানেক যেতে না যেতেই তার ফুর্তি কমে এলো। আমি নিজে এত তন্ময় ছিলাম যে প্রথমে সেটা বুঝতে পারিনি। একটা লম্বা ঘরের ভিতর দিয়ে হাঁটছি আর সিলিং এর দিকে চেয়ে ঝাট লণ্ঠনগুলো দেখছি। এমন সময় হঠাৎ খেয়াল হলো জয়ন্ত আমার পাশে নেই। কোথায় পালালো সে? আমাদের সঙ্গে একজন গাইড ছিল, সে বলল, বাবু বাইরে ছাদের দিকটায় গেছে। দরবার ঘর থেকে বেরিয়ে এসে দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাদের উল্টো দিকের পাঁচিলের পাশে অন্য মনস্কভাবে দাঁড়িয়ে আছে। সে আপন চিন্তায় এমনই মগ্ন যে আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার অবস্থার কোনো পরিবর্তন হলো না। শেষটায় আমি নাম ধরে ডাকতে সে চমকে উঠল। বললাম, কি হয়েছে তোর, ঠিক করে বলতো। এমন চমৎকার জায়গায় এসেও তুই মুখ বেজার করে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, এই আমার বরদাস্ত হচ্ছে না। জয়ন্ত শুধু বলল, তোর দেখা শেষ হয়েছে কি? তাহলে এবার। আমি একা হলে নিশ্চয়ই আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু জয়ন্তর ভাবগতিক দেখে সার্কিট হাউসে ফিরে যাওয়াই স্থির করলাম। পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গিয়েছে। আমরা দুজনে চুপচাপ গাড়ির পিছনে বসে আছি। জয়ন্তকে সিগারেট অফার করতে সে নিল না। তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম, যেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায়। হাত একবার গাড়ির জানালায় রাখছে, একবার কোলের উপর, পরক্ষণে আবার আঙুল মটকাচ্ছে, না হয় নখ কামড়াচ্ছে। জয়ন্ত এমনিতে শান্ত মানুষ, তাকে এভাবে ছটফট করতে দেখে আমার ভারী অস্বস্তি লাগছিল। মিনিট দশেক এইভাবে চলার পর আমি আর থাকতে পারলাম না। বললাম, তোর দুশ্চিন্তার কারণটা আমায় বললে হয়তো তোর কিছুটা উপকার হতে পারে। জয়ন্ত মাথা নেড়ে বলল, বলে লাভ নেই, কারণ বললে তুই বিশ্বাস করবি না। বিশ্বাস না করলেও বিষয়টা নিয়ে অন্তত তোর সাথে আলোচনা করতে পারবো। কাল রাত্রে ফ্রিজ আমাদের ঘরে এসেছিল। লেপের উপরে ছাপগুলো সব ফ্রিজের পায়ের ছাপ। এ কথার পর অবশ্য জয়ন্তের কাঁধ ধরে দুটো ঝাঁকুনি দেওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার থাকে না। যার মাথায় এমন একটা প্রচন্ড আজগুবি ধারণা আশ্রয় নিয়েছে, তাকে কি কিছু বলে বোঝানো যায়? তবু বললাম, তুই নিজের চোখে তো দেখিসনি কিছুই না, তবে বুকের উপর যে জিনিসটা হাঁটছে সেটা যে 4 পেয়ে নয় 2 পেয়ে, সেটা বেশ বুঝতে পারছিলাম। সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করলাম, জয়ন্তকে একটা নার্ভ টনিক গোছের কিছু দিতে হবে। শুধু ঘুমের বড়িতে হবে না। ছোটবেলার সামান্য একটা স্মৃতি একটা 37 বছরের জোয়ান মানুষকে এত উদ্ব্যস্ত করে তুলবে, এ কিছুতেই হতে দেওয়া চলে না। ঘরে এসে জয়ন্তকে বললাম, 12টা বাজে, স্নানটা সেরে ফেললে হতো না? জয়ন্ত, তুই আগে যা বলে খাটে গিয়ে শুয়ে পড়ল। স্নান করতে করতে আমার মাথায় ফোন দিয়ে এলো। জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বোধহয় এই একমাত্র রাস্তা। ফোন দিটা এই, 30 বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে, আর সেই জায়গাটা কোথায় যদি জানা থাকে, তাহলে সেখানে মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থায় না পেলেও তার কিছু অংশ এখনো নিশ্চয়ই পাবার সম্ভাবনা আছে। কাপড় জামা 30 বছর মাটির তলায় থেকে যেতে পারে না, কিন্তু ধাতব জিনিস যেমন ফ্রিজের বেল্টের বকলস বা কোটের পেতলের বোতাম, এইসব জিনিসগুলো টিকে থাকা কিছুই আশ্চর্য নয়। জয়ন্তকে যদি দেখানো যায় যে তার সাধের পুতুলের শুধু ওই জিনিসগুলোই অবশিষ্ট আছে আর সব মাটির সঙ্গে মিশে গেছে, তাহলে হয়তো তার মন থেকে উদ্ভট ধারণা দূর হবে। এটা না করলে প্রতি রাত্রেই সে আজগুবি স্বপ্ন দেখবে আর সকালে উঠে বলবে, ফ্রিজ আমার বুকের উপর হাঁটাহাঁটি করছিল। এইভাবে ক্রমে তার মাথাটা বিগড়ে যাওয়া অসম্ভব নয়। জয়ন্তকে ব্যাপারটা বলতে তার ভাব দেখে মনে হলো ফন্দিটা তার মনে ধরেছে। কিছুক্ষণ চুপচাপ থেকে সে বলল, খুঁড়বে কে? কোদাল কোথায় পাবে? আমি হেসে বললাম, এত বড় বাগান যখন রয়েছে তখন মালিও একটা নিশ্চয়ই আছে।
আর মালি থাকা মানেই কোদালও আছে। লোকটাকে কিছু বকশিস দিলে সে মাঠের এক প্রান্তে একটা গাছের গুড়ির পাশে খানিকটা মাটি খুঁড়ে দেবে না? এটা বিশ্বাস করা কঠিন। জয়ন্ত তৎক্ষণাৎ রাজি হল না। আমিও আর কিছু বললাম না। আরো দু একবার হুমকি দেবার পর সে স্নানটা সেরে এলো। এমনিতেই খাইয়ে লোক হলেও দুপুরে সে মাত্র দুখানা হাতের রুটি আর মাংসের কারি ছাড়া কিছুই খেল না। খাওয়া সেরে বাগানের দিকের বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসে রইলাম দুজনে। আমরা ছাড়া সার্কিট হাউসে কেউ নেই। দুপুরটা থমথমে। ডান দিকে নুড়ি ফেলা রাস্তার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছে কয়েকটা হনুমান বসে আছে। মাঝে মাঝে তাদের হুপ হুপ ডাক শোনা যাচ্ছে। 3টে নাগাদ একটা পাগড়ি পরা লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এলো। লোকটার বয়স হয়েছে, চুল গোফ গালপাটটা সবই ধবধবে সাদা। তুমি বলবে না আমি? জয়ন্তর প্রশ্নতে আমি তার দিকে আশ্বাসের ভঙ্গিতে একটা হাত তুলে ইশারা করে চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলাম মালিটার দিকে। মাটি খোঁড়ার প্রস্তাবে মালি প্রথমে কেমন জানি অবাক সন্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোঝা গেল এমন প্রস্তাব তাকে এর আগে কেউ কোনোদিনও করেনি। তার কাহে বাবু? প্রশ্নতে আমি তার কাঁধে হাত রেখে নরম গলায় বললাম, কারণটা না হয় নাই জানলে 5 টাকা বকশিস দেব, যা বলছি করে দাও। বলা বাহুল্য, মালি তাতে শুধু রাজি হলো না, দন্ত বিকশিত করে সেলাম টেলাম ঠুকে এমন ভাব দেখালো যেন সে আমাদের চিরকালের কেনা গোলাম। বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম। সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে হয়ে গেছে। আশা করি খোঁড়ার ফলে পুতুলের কিছু অংশ অন্তত পাওয়া যাবে। মালি ইতিমধ্যে কোদাল নিয়ে এসেছে। আমরা 3 জনে দেবদারু গাছটার দিকে এগোলাম। গাছের গুড়িটার থেকে হাত 1.5 দূরে একটা জায়গার দিকে হাত দেখিয়ে জয়ন্ত বলল, এইখানে। ঠিক মনে আছে তো তোর? আমি জিজ্ঞেস করলাম। মালি আর দ্বিরুক্তি না করে মাটিতে কোপ দিতে শুরু করলো। লোকটা রসবোধ আছে। খুঁড়তে খুঁড়তে একবার জিজ্ঞেস করলো মাটির নিচে ধন দৌলত আছে কিনা, এবং যদি থাকে তাহলে তার থেকে তাকে ভাগ দেওয়া হবে কিনা। এই কথা শুনে আমি হাসলেও জয়ন্তর মুখে কোনো হাসির আভাস দেখা গেল না। অক্টোবর মাসে বন্দিতে গরম নেই, কিন্তু কলারের নিচে জয়ন্তর শার্ট ভিজে গেছে। সে এক দৃষ্টে মাটির দিকে চেয়ে রয়েছে। মালি কোদালের কোপ মেরে চলেছে। এখনো পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কেন? একটা ময়ূরের তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা একবার ঘুরিয়েছি। এমন সময় জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল। তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। পরক্ষণেই তার কম্পমান ডান হাতটা সে ধীরে ধীরে বাড়িয়ে দিয়ে তর্জনীটাকে সোজা করে গর্তটার দিকে নির্দেশ করল। আঙুলটাকেও স্থির রাখতে পারছে না সে। তারপর এক অস্বাভাবিক শুকনো ভয়ার্ত স্বরে প্রশ্ন এলো, ওটা কি? মালির হাত থেকে কোদালটা মাটিতে পড়ে গেল। মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়ে, বিস্ময়ে ও অবিশ্বাসে আপনা থেকেই আমার মুখ হা হয়ে গেল। দেখলাম গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটি 10-12 ইঞ্চি ধবধবে সাদা নিখুঁত নরকঙ্কাল। বন্ধুরা, এতক্ষণ সত্যজিৎ রায়ের লেখা চমৎকার একটি গল্প শুনলাম, যার নাম হচ্ছে ফিটস, পড়ে শোনালো সেতু। তো আজকে আমাদের কুয়াশার মূল গল্প শুরু হচ্ছে এখন। আজকের গল্পটি আমাদের জন্য লিখেছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। রুম্পা লিখেছেন আজকের এই গল্পটি খুব চমৎকার গল্প। আমরা প্রথম পর্বটি এখন শুনবো, বাকি শেষ পর্বটি শুনবো আমরা একটা ছোট্ট বিরতি দিয়ে। তারপর
আর মিথ্যা গল্পের মধ্যে পার্থক্য কি, আর মিলটাই বা কোথায়? খুবই সহজ। মিল হলো দুটোই কম বেশি মাত্রায় অলীক, তা না হলে কি আর গল্প হতো? আবার পার্থক্য হলো একটি সত্য আবার একটি মিথ্যা। অর্থাৎ গল্পটার মাঝে সূক্ষ্ম একটি পার্থক্য আছে অলীক আর লৌকিকতার মাঝে। এখন প্রশ্ন হলো, কে এই সূক্ষ্ম পার্থক্য ধরতে পারে? সে কি আসলেই ধরতে পারে, নাকি পরিস্থিতির শিকার হয়ে কোনো কোনো সময় বের হয়ে আসতে পারে রহস্যের কুয়াশা থেকে? আবার হয়তো কেউ সেটা পারে না, কারণ কুয়াশা এমনই ধোঁয়াশায় ঘেরা যে সাদা চোখে দেখা কেউই রহস্যের প্রাচীর ভেদ করতে আসতে পারে না। খুব জটিল মনে হচ্ছে। আসলে আমরা কি কেউ এভাবে ভেবে দেখেছি কেন আমাদের সাথে না চাওয়ার ঘটনাগুলো ঘটে? ভেবে দেখিনি তো। আসুন তাহলে ভাবি আজকের কুয়াশার সাথে। দেখা যাক ভাবনার নতুন কোনো খোরাক পাওয়া যায় কিনা। আমরা এখানে কেন এসেছি? মানে এসেছি পিকনিক করতে। এই জঙ্গলে কেউ পিকনিকে আসে? তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা আমাজনের জঙ্গলে এসেছি। উফ, জঙ্গল জঙ্গলই। এই রাতে গাজীপুরের শালবন আমার কাছে আমাজনের থেকে কম কিছু মনে হচ্ছে না। আশ্চর্য রুবি, এতটা ভয় পাওয়ারও কিছু নেই। বরং যে কারণে এসেছি সেটা উপভোগ করো, এই জোছনাকে উপভোগ করো। দেখো, অনেস্টলি আমি এই জোছনা উপভোগ করতে পারছি না। আমি কবি না, সাহিত্যিক না। এভাবে বনের মাঝে কোনো বিপদে পড়লে কে আসবে উদ্ধার করতে শুনি? প্লিজ রুবি, এত রোমান্টিক একটা ডেটে আসলাম, আর এখানে এসে তোমার সেই সোকল্ড ভয়। এত ভয় পেয়ে কি হবে? আমি ভীতু, কি করব বলো? এই কারণে তো আর ডিভোর্স হতে পারে না। আচ্ছা আচ্ছা, চলো চলে যাই। তার আগে প্রিন্সেসকে একটা কথা বলতে পারি? কি? আজকে আমাদের ডেট করার 1000তম দিন পূর্ণ হলো। এজন্য আজ তোমাকে পূর্ণিমা দেখাতে নিয়ে এসেছিলাম। তুমি আগে বলবা না, আমি তো একদম ভুলে গেছিলাম। আমি বলবো, আমি তো ভেবেছিলাম তোমার মনে আছে। যাই হোক, ভয়টা বোধহয় বেশিই পেয়েছো, তাই তারিখ ভুলে গেছো। সরি। তবে হ্যাঁ, বিষয় আরো আছে। কি? আবার কি? রুবিকে অবাক করে দিয়ে তাদের দুই পাশ থেকে এলো আরো 3টা গাড়ি। রুবি ভয় পেয়ে প্রায় সবুজের মাঝে ঢুকে যায় আর কি। তারপর দেখে, আরে এরা তো তাদেরই বন্ধু, নিশ্চয়ই এটাও সবুজের প্ল্যান। রুবির চোখ দুটো ভিজে যায়। কি যে অসম্ভব ভালো লাগছে তার। শহর থেকে দূরে জ্যোৎস্না রাতে সবুজ তাকে নিয়ে এসেছে কেবল সারপ্রাইজ দিতে। বিয়ের পরেও এত রোমান্টিসিজম, ভাবতেই আরো ভালো লাগছে রুবির। যদিও তাদের বিয়ের পর বেশি দিন হয়নি, তারপরও বিয়ে নিয়ে মেয়েরা যেভাবে বলে বিয়ের পরে নাকি স্বামীরা একেবারে উল্টে যায়, সেখানে পরিচয়ের মাত্র 1.5 মাসের পর রিয়েল বিয়ের পর বিয়ে, আর তারপর দেখতে দেখতে প্রায় 2.5 বছর, কম না। এর মাঝে কত কিছু ঘটে গেল। তারপরেও সবুজ এখনো সে আগের মতো রুবিকে আগলে রেখেছে। মাঝে মাঝে রুবি নিজেকে আয়নায় দেখলে কেঁপে ওঠে। নিজের বিভিন্ন সময়ে পিছলে পড়া অনুভূতি তাকে শাসায়, রাগায়, আবার কাঁদায়। আর সেই ঘটনা সব ভুলে সবুজ তাকে নিয়ে এসেছে বন্ধুদের নিয়ে রাতে জ্যোৎস্না উদযাপন করতে তাদের প্রথম দেখার 1000তম দিন। রুবি কিছুই বলতে পারছে না, আর ওদিকে সবুজ বন্ধুর হাত থেকে গিটার নিয়ে গান ধরে। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা বিরহ ব্যথাতে এ মন
আধারে খুঁজেছি তোমায়, কতগুলো ফাগুন গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে। আজ সব ব্যথা ভুলে যাব, চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। ওই শোন না, রাত কিন্তু অনেক হইছে, প্রায় 1:30 বাজে। কখন ফিরবি? আরে অসুবিধা নেই, এই এলাকার পুলিশকে বলে দিয়েছি, ওরা খবরাখবর রাখছে। ওরা জানে আমরা এসেছি এখানে একটু মজা করতে। আচ্ছা শোন, বনফায়ারের আগুন কিন্তু নিভে গেল প্রায়, ব্যাকআপ আছে তো? সে তো তোর বরের আনার কথা ছিল। দাঁড়া, ওই পটলা পটলা, তোরা না বড় হবি না, এখনো স্কুলের নামে ডাকিস। তো কি হয়েছে? এজ ইফ তোমার বর তা বোঝে না। সে আবার বুঝবে না, ওর ভাইয়েরাও পটলা ভাইয়া বলে ডাকে। কি হয়েছে? পটলা, কয়লা আর আগুন জ্বালানো সবকিছু এনেছিস তো? মানে সেটা কি আমার আনার কথা ছিল? শামীম, কি বলছো? এই রাতে আগুন নিভে গেলে আমরা কোথায় যাব, কিভাবে যাব? আহা থামো থামো, আমরা তো শালবনেই আছি, খুব বেশি সমস্যা হলে রওনা দিয়ে দিব, কতই বা দূর। না সবুজ, তুই বুঝতে পারছিস না, আমরা বেশ দূরেই আছি। রাতের কথা চিন্তা কর, এই রাতে হাই রোড দিয়ে যেতে হবে, বুঝতে পারছিস? কি নিয়ে কথা বলছো তোমরা? কেন, মেহেদি তোমাকে বলেনি? এ বেটা, তোর বউকে বলিসনি তুই? মানে কি বলবো? এই যে এই আইডিয়াটা তোর ছিল, আর তুই ভাবিকে আরো বড় সারপ্রাইজ দিবি। চপ বেটা, কথা কম কর। গল্প ছলের আড্ডায় ভুলেই গেল যে সামনে অন্ধকারের সময় আসছে, যে কোনো সময় আগুন নিভে যেতে পারে। কারণ পটলা মানে শামীম আসলেই আগুন জেলে রাখার সরঞ্জাম আনতে ভুলে গেছে। কিন্তু তাতে কি, যতক্ষণ পারা যায় ততক্ষণ আনন্দ চলল। এমন রাত কবার আসে? আর বন্ধুদের প্রাঞ্জল রাত বলে কথা। মেহেদি, শামীম, সবুজ, হৃদয়, সৌরভ, এরা সবাই ছোটবেলার বন্ধু। কোনো ঘটনা মানেই ওদের আড্ডা আর আনন্দ ফুর্তি। আর আজ তাদের স্ত্রীরাও এসেছে। শামীমের স্ত্রী রথি সবুজের বন্ধু, পেশায় স্কুল শিক্ষক। মেহেদির স্ত্রী অমিতা নিতান্তই সহজ সরল একজন মানুষ। সে পছন্দ করে বাসায় সময় দিতে, তাই ব্যাংকের চাকরিটাকে বিদায় জানিয়েছে। সবুজের রুবির কথা তো হলোই, বাস স্ট্যান্ডে দেখা, আবার দেখা, আবার দেখা, তারপর ডেটিং, কিছুদিন পর বিয়ে। রুবি কাজ করে একটা ইন্টারন্যাশনাল ফার্মে, সে সেকেন্ড ইন কমান্ড বলা যায় বাংলাদেশ অফিসের। সেদিক থেকে সবুজ অত বড় চাকরি করে না মোটেই, অন্তত তার মনে হয়। কিন্তু কম কিসে, সরকারি অফিসার সে। এই জন্যই তো এত রাতে শালবনে পিকনিক করার অনুমতি বের করতে পেরেছে। আর সৌরভ হলো সবুজের কলেজ ফ্রেন্ড, ওর স্ত্রী ঋতু একজন ব্যাংকার। ডন আবার মেহেদির বন্ধু, ব্যবসায়িক পার্টনারও বলা যায়। ডনের স্ত্রী শায়লা, আর সাথে আছে ডনের স্ত্রী শায়লা। সব মিলিয়ে ওরা 10 জন। আর এই 10 জনে বেশ হইচই করছে রুবির সারপ্রাইজ পার্টিতে। জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং। আমি জানতামই না শালবনের মাঝে এমন সুন্দর একটা জায়গা আছে। হ্যাঁ, আবার জানো পাশেই একটা পুকুর আছে। তুমি জানো কি করে? আমাকে শামীম বলল, ওরা নাকি আসার আগে জায়গাটা রেকি করে এসেছে। বলো কি, এমন জঙ্গলে পুকুর? বেশ ছমছমে ভাব কিন্তু। আরে এই দিক দিয়ে না সেই মাথা কাটা রাজার বাসাতে যাওয়া যায়? আমাকে ভয় দেখিও না প্লিজ। কি বলছো এসব? আরে বাবা, এগুলো শোনা কথা। কোন এক রাজা ছিল, কোন যুদ্ধে গিয়ে নাকি সে আহত হয়ে ফিরে আসে। তখন মহল যেন কেউ আয়ত্তে নিতে না পারে, তাই সিঁড়ির গোড়ায় সে ঘোড়ার উপর বসে থাকে। তারপর আর কি, দূর থেকে প্রতিপক্ষ এক কোদাল ছুঁড়ে মারে, আর রাজার মাথা ছিটকে পড়ে শরীর থেকে, ঝুলতে থাকে মহলের সিঁড়িতে বানানো সিংহটার মাথায়। অবাগো! শুধু তাই না,
লোকে বলে পূর্ণিমা রাতে নাকি রাজার মাথাওয়ালা এক সিংহ ঘুরে বেড়ায়। ওরে বাবারে, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমাকে এক্ষুনি নিয়ে চলো। হাসছো কেন? ঋতু ভয় পাচ্ছে, দেখছো না? ঋতু, সৌরভ, তুমি কি মজা করলে? তুমি জানো না আমি এগুলো ভয় পাই? সৌরভ, নাও দ্যাট ওয়াজ এনাফ। সিরিয়াসলি, ঋতু ভয় পাচ্ছে। সরি ডিয়ার ওয়াইফি, এই রাতে তোমাকে ভয় দেখানোর লোভটা আর দমাতে পারলাম না। সৌরভ, তুমি জানো না আজ তুমি কি করেছো? প্লিজ আমার সাথে আর কথা বলবে না। ঋতু, ঋতু, আহা। নাও সামলাও, আমি গেলাম। ঋতু ভীষণ ক্ষেপে গেল। এটা কোনো কথা? এই রাতে এমনিতে যেখানে খোলা বনের মাঝে রাত কাটাতে হচ্ছে, আশেপাশে আপাত দৃষ্টিতে কিছুই নেই, সেখানে এই ধরনের গল্প একেবারে বেরসিকের মতো মনে হচ্ছে ঋতুর। আসলে সৌরভটা এমনই। ওরা বিয়ে করেছে প্রায় 1 বছর, কিন্তু সৌরভকে এখনই ঠিক বুঝে উঠতে পারেনি ঋতু। কেন যেন মনে হয় সৌরভ ওকে একদম পছন্দই করে না। কেন যে সৌরভ ওকে বিয়ে করতে চেয়েছিল, সেটা একটা বিশাল প্রশ্ন এখন ঋতুর জীবনে। ঋতুর কান্না পাচ্ছে রীতিমতো। বন্ধুর বউয়ের সামনে এমন না করলেই পারত সৌরভ। রাগ করে ঋতু ওদের কাছ থেকে একটু দূরে গিয়ে বসল। ভাল লাগছে না তার। ঋতু যেখানে বসে আছে তার ঠিক পেছনে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছটার জেগে ওঠা শেকড়ের উপর হাঁটু দুটো বুকের উপর মুড়ে ঋতু বসে রইল। মন মেজাজ এতই খারাপ তার যে সে খেয়ালও করল না যে বেশ দূরেই চলে এসেছে দলটার কাছ থেকে। আসলে রেগে গেলে না মানুষের বোধ হারিয়ে যায়। যেমন ঋতুর মন থেকে হারিয়ে গেছে ভয় নামক অনুভূতিটা। সে যে একটা ভয়ঙ্কর গাছের নিচে বসে আছে সেটা সে বুঝতেই পারছে না। গাছটার ছায়াটাও ওর উপরে। গাছের ছায়াটা এমন ভাবে তার মাথার উপর পড়েছে যেন মনে হচ্ছে কোনো বিশাল মাথায় মুকুট পরা একটা মুকুট, রাজার মুকুট। সেই রাজা, সেই মস্তকহীন রাজা। জানো না তো একটু আগে কি যে হলো? কি হয়েছে? সৌরভ, সে তো তার বউকে যা খেপানো খেপিয়েছে। কিভাবে? আর বলো না, কোন এক ভূতের গল্প বলে। কি বলো রথি? আমিও কিন্তু ভূতের গল্প শুনেছি জানো। প্লিজ বলো না যে এই এলাকা নিয়ে। সরি রথি, আসলে এই এলাকা নিয়েই। আমি শুনেছি পূর্ণিমা রাতে এই এলাকায় দোষ আছে। অমিতা, তুমি না ব্যাংকার ছিলে, কি বলছো এসব? শোনো, আমি শামীম আর সবুজকে গল্প করতে শুনেছি। ওরা অবশ্য এটা নিয়ে মজা করছিল। কি শুনলে? পূর্ণিমা রাতে পুকুর থেকে নাকি অশরীরী ডাক আসে। তারপর হাত ধরে নিয়ে যায়। প্লিজ রথি, এগুলো নিয়ে মজা করতে হয় না। ভুলে যেও না, আমরা কিন্তু পুকুরের পাশেই আছি। আচ্ছা, তারপর কি হয়? তারপর যে পুকুরের পাশে যায় তাকে সেই ডাক একেবারে গভীরে নিয়ে যায়। যে যায় সে বোঝেও না যে সে মরে যাচ্ছে। দেখো অমিতা, আমরা এখানে অনেকজন, এখানে আলাদা হবার কিছু নেই। তাহলে এই ঘটনা ঘটবে কিভাবে? না না, তুমি তো ব্যাপারটা বোঝোই নাই। কি বুঝি নাই? যখন ডাক আসে তখন একেবারে ভেতর থেকে ডাক আসে, আর যার কানে সেই ডাক পৌঁছায় তার চারপাশে একটা দেয়াল তৈরি হয়ে যায়। তাই তাকে তখন আর কেউ দেখতেই পায় না। সে এভাবে। তোমার কি মনে হয় না ঘটনাগুলো বেশ অলৌকিক? তুমি আসলে বিশ্বাস করছো না, তাই না? বিশ্বাস করছি। এখন চলো ঋতুকে খুঁজে আনি। ও কোথায় গেছে? ভয় পেও না, অন্তত পুকুরের কাছে নয়। বাঁচালে, চলো। অমিতার রথি যখন শালবনের আধো আধারে অশরীরীদের গল্প করছে, তখন ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা কমে আসছে। কয়লায় দম নেই, যে কোনো সময় নিভে যেতে পারে। আর এই বিষয়টা নিয়ে চিন্তায় আছে সবুজ নিজে। কারণ একমাত্র ও আর শামীম জানে এখন এখান থেকে ফিরে যাবার আর কোনো উপায় নেই। কারণ এই শর্তেই তারা এখানে এসেছে। প্রশাসনের কথা ছিল যাবার পথে রাত হলে সম্পূর্ণ পথের দায় তারা নিতে পারবে না। অতএব রাত্রিটা পার করে গেলেই ভালো। কিন্তু এখন উপায় কি? শামীম আর সবুজ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে অপেক্ষা করছে আর ভাবছে, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে ঠিক করে যা হবার হবে। এখন
বাবা বাঁচা যাক। গাড়ির পেছনে রাখা তাঁবুগুলো বের করে। তাঁবু বিশেষ বড় কিছু নয়, গোল গোল ঢাউস টাইপের তাঁবু এগুলো। ওরা আগে থেকে 5টি তাঁবু ঠিক করে রেখেছিল নিয়ে আসার জন্য। ভাগ্যিস মনে করে গাড়িতে তুলেছিল, নইলে আজ নিজ নিজ স্ত্রীর কাছে সেরকমের ঝাড়ি খেতে হতো। সবুজের শামীমকে তাঁবু বের করতে দেখে কাছে আসে ডন আর মেহেদী। ওরাও তাঁবু দেখে অবাক হয়। এই আয়োজনের কথা ওদেরও জানা ছিল না। বিশেষ করে ডনের চোখে তো রাজ্যের কৌতূহল। এই পিকনিকে এসে হচ্ছেটা কি আসলে? কি ব্যাপার, এগুলো কি? তাবু। তাবু কেন? ধর আমরা যদি এখানে থাকি তাহলে তো একসময় ঘুম আসবে। 1 মিনিট, আমরা ফেরত যাচ্ছি না? শোন, এই রাতে ফিরে যাওয়ার আইডিয়া খুব একটা সুবিধার না, বরং থেকে গেলে গল্প গুজবে সূর্য উঠবেই। ক্রেজি, শায়লা আমাকে খুন করে ফেলবে। নাও তো করতে পারে। এই অরণ্যে তোমার জন্য তাবু, হতেও পারে তোমার প্রেমে কাবু। নাও, দিস ইজ সিরিয়াস ম্যান। আমি বলেছি বাসায় ফিরে যাব, আর শায়লা এখানে সবার সাথে অমন ফ্রিও না। আই এম শিওর সে খেপবে। আচ্ছা আচ্ছা, আমি রুবিকে বলছি শায়লার সাথে কথা বলতে। ওই দেখ, শায়লা আর রুবি অলরেডি গল্প করছে। সেটা কতক্ষণ? সবুজ, তোমার প্রেম আমাকে ডুবাবে। রিল্যাক্স ফ্রেন্ড, ডুবাবে। মেহেদী, তুই এমন ভুতুম হয়ে বসে আছিস কেন? না মানে, থাকার আইডিয়াটা কারোরই ছিল না, আমরা পরিস্থিতির শিকার। প্লিজ। আরেকটা কথা, আগুন যদি নিভে যায়? জোছনা, নাটক করো? হ্যাঁ, হোক না একটু। 365 দিনের মাঝে যদি একটা দিন নাটক হয় তাহলে তো ভালোই হয়। পুরো বিষয়টা বেশ এড়িয়ে গেল সবুজ। মানে এখানে এসে আটকে যাবার ব্যাপারটা। শামীমের কেন জানি মনে হচ্ছিল থেকে যাবার প্ল্যানটা সবুজের আগে থেকে ছিল। তারপরেও নিজে থেকে না বললে সবুজকে কি করে ধরে সে? যাই হোক, ডন আর মেহেদী মুখ গোমরা করেই রইল। কিছুতেই ব্যাপারটা ওদের হজম হচ্ছে না। আফটারঅল ঘরে ফিরে যেতে হবে সবারই। যাই হোক, শামীম আর সবুজ মনোযোগ দিল তাঁবুতে। তাঁবু নামাতে গিয়ে দেখে সবুজের পেছনে এক জটলা জোনাকি। বিষয়টা শামীমের খুব পছন্দের, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, জোনাকিগুলো এমন করছে কেন? কি রে বাবা, জ্যোৎস্না কি তাদের চারপাশে আড়াল তৈরি করে দিল নাকি? বেশ মনে হচ্ছে একটা কাঁচের দেয়ালের মাঝে আছে ওরা। শামীম ভাবল, মন্দ কি, চারপাশে আড়াল থাকলে শিয়াল টিয়াল তো আর আসবে না। বরং সবুজের সাথে মিলে আগুনের 4 ধার থেকে 5টা তাঁবু বসিয়ে দিল ওরা দুজন। শায়লার রুবি তো অবাক, এ কি হচ্ছে? মানে ওরা থাকবে নাকি? রুবির চোখে মুখে হাসি ফুটে উঠল। এমন রোমান্টিক রাত কে না চায়? আর বন্ধুরা আছে তাই ভয়ও নেই। কিন্তু সাথে সাথে আবার ওদিকে বিরক্তি ফুটে উঠল শায়লার কপালে। তার 2 চোখ খুঁজছে ডনকে। একটু আগেই তো ডন এখানে ছিল, কোথায় গেল? মেহেদীও নেই। কি আশ্চর্য, গেল কোথায় এই অন্ধকারে? কি হলো শায়লা, এনিথিং রং? না না তো, ভাবছিলাম এখানে থাকা হবে সেটা জানা ছিল না। রাগ করনি তো? না না, রাগ করিনি, তবে একটু অপ্রস্তুত তো বটেই। আরে আর বলো না, মানে সবুজটা না এমনই হুটহাট করে সিদ্ধান্ত নেয়। ওর বন্ধুরা আবার তাতে সায়ও দেয়। আশ্চর্য। তবে হ্যাঁ, তোমাদের আগের থেকে বলে রাখা দরকার ছিল। ইটস ওকে রুবি, প্ল্যানিং এ কিছু ঘাটতি থাকতেই পারে, আর এটা তেমন বড় ঘাটতি নয়। থ্যাংক ইউ। তুমি মন খারাপ করে থাকলে কিন্তু আমারও খুব মন খারাপ হতো। এই বোকা মেয়ে, আমি মোটেও রাগ করে নাই। আরেকবার যদি এত ফর্মাল হও তাহলে কিন্তু রাগ করব। আরে বাপরে, আমি হাত তুললাম। আর ফর্মালিটি নয়, আসলে তোমাকে তো আগের থেকে চিনতাম না, তাই একটু ফর্মাল হয়েই যায়। কোনো দরকার নেই ফর্মাল হবার। আগে থেকে চিনতে না তো কি হয়েছে, এখন তো চিনেছো, তাতেই হবে। আচ্ছা রুবি, ঋতু কোথায় গেল বলো তো? তাই তো, ঋতুকে তো দেখছি না। কি আশ্চর্য, এই অন্ধকারে কোথায় গেল? চলো একটু ঘুরে দেখি।
বসে আছে সেই গাছের গোড়ায়, মন মেজাজ দুটোই খারাপ। সৌরভের উপেক্ষা আর উদাসীনতা ক্রমেই ওকে আরো ক্লান্ত করে দিচ্ছে। কিছুতেই ঋতু সৌরভকে বুঝতে পারে না। মাঝে মাঝেই তার মনে হয় সৌরভ ঋতুকে একদম পছন্দ করে না, যেন দায়ে পড়ে ঘর করছে। নাহলে বন্ধুর বোর সামনে ওকে এভাবে অপদস্থ কেন করল? ঋতুর কান্না চলে এলো অভিমানে, আর কিছুই ভাবতে পারছে না সে। ওদিকে ঋতুর পেছনে ছায়াটার দিকে খেয়ালই নেই ওর। ছায়াটার মাথায় মুকুটটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। দূর থেকে মনে হবে মুকুটটা হয়তো ঋতুর মাথাতে, আর সেটা ছায়াই করছে মাটিতে। ছায়াটা ধীরে ধীরে গাঢ় হয়। ঋতু এবার তাকায় ছায়ার দিকে। আরে এ কি? এই ছায়াটা এমন কেন? ঋতু ভয়ে পেছন দিকে ঘুরে তাকাতেও পারে না। কি করে সম্ভব? তার মানে সৌরভের গল্পই সত্যি? ও মাগো, তার মানে ওর পেছনে সেই মস্তকহীন রাজা। ঋতু উঠে দাঁড়ায়। তার হাত পা রীতিমতো কাঁপছে। কপালের পাশ দিয়ে চিকন একটি ঘামের ধারা গাল বেয়ে নেমে পড়ে। ঋতু বুঝতে পারছে আর হয়তো তার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। এমনকি চিৎকারও বের হচ্ছে না তার গলা দিয়ে। ঋতুর পেছনে ছায়াটা আরো স্পষ্ট হয়। এবার মাথাটা দেখা যাচ্ছে। এবার নিশ্চয়ই স্পষ্ট হবে সিংহের দেহটা। না, ঋতু আর পারছে না। ওর পৃথিবীটা নড়ে উঠল। আর তখন ঠিক পেছন থেকে এসে জড়িয়ে ধরল তাকে ছায়াটা। ঋতুর মুখ দিয়ে শুধু বের হলো, বাঁচাও! ঋতু, আমি মানে? আরে আমি তোমাকে ধরলাম। তুমি এত জোরে চিৎকার দিয়ে উঠলে কেন? কি হয়েছে? চিৎকার শুনলাম, ঘটনা কি রে? আরে থাম, ঘটনা কিছুই না। ঋতু এখানে একা একা বসেছিল। আমি মোটামুটি পিছন থেকে আসছিলাম, আর ওকে ধরতেই ও চিৎকার করে উঠল। তোর মাথায় কি রে? ও মাথায়? আচ্ছা, না মানে আমি একটা গল্প ফেলেছিলাম, রাজার গল্প। রাতে সবাইকে ভয় দেখাবো বলে এই মুকুটটা বানিয়ে নিয়ে এসেছিলাম। তুমি কি আমাকে সিরিয়াসলি মেরে ফেলতে চাও? এ কি বলছো ঋতু? এটা সিম্পল মজা। এটা মোটেও সিম্পল মজা নয়। আমার আরেকটু হলে দম বন্ধ হয়ে যেত। তুমি জানো আমি ভূতের ভয় পাই। কেন তাহলে আমার কথা তুমি বিশ্বাস করো না? নাকি বিশ্বাস করে আমাকে তোমার জীবন থেকে... কি শুরু করলো ওদের সামনে? আমি শুরু করেছো তুমি। তোমার ফালতু ফাজলামি আমি নিতে পারছি না। আমি বাসায় যাব, তারপর আমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেব। আরে আজব তো। থামো সবুজ, আমরা কি এখন যেতে পারবো? শোনো, এত রাত হয়ে গেছে, এখন হাইওয়েতে বের হওয়া একটু রিস্কি। প্লিজ, বুঝতে পারছো, সূর্যটা উঠলেই বের হয়ে যাবে। আগে বলো, সৌরভ কি জানতো এখানে থাকার কথা? হ্যাঁ, জানতো। ঠিক আছে। এই উত্তর শুনে রাগে গটমট করতে করতে ঋতু চলে গেল রুবিদের দিকে। আর বোকার মতো দাঁড়িয়ে থাকে সৌরভ, মেহেদি আর সবুজ। সবুজ একবার কটমট করে তাকায় সৌরভের দিকে। তার প্ল্যান এমন চৌপাট হতে দেখে বিরক্ত লাগছে। আর সৌরভকে দেখলেও রাগ লাগবে এই রাতে যে কারোর। একে তো ঘোর অন্ধকার, চাঁদ ডুবুডুবু করছে, ওদিকে আগুনও নিভু নিভু। এই সময় ককশিটে তৈরি মুকুট পরা সৌরভকে দেখতে আর যাই হোক মোটেও ফানি মনে হচ্ছে না। এই বন্ধুদের আড্ডায় যখন টক ঝাল মিষ্টি ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তখনই বনের অন্য প্রান্তে জেগে উঠছে আরো অনেক কিছু। কিছু নড়ছে, কিছু গোঙাচ্ছে, আবার কিছু একটা হাত বাড়াচ্ছে। হাতটা আসছে ওদের দিকে। সবুজ ঘুণাক্ষরে বুঝতে পারছে না ওর রোম্যান্টিক প্ল্যান শেষ পর্যন্ত কোন প্ল্যানকে সার্থক করবে, কোন অশরীরীর চাওয়াকে পূর্ণ করবে, যার সাক্ষী কেউ থাকবে না, এমনকি আকাশের চাঁদটাও না। আরে এই যে ঋতু, কই ছিলে এতক্ষণ? তোমাকে খুঁজছিলাম তো আমরা। এই তো এখানেই। বাকিরা কই? বাকিরা আছে। অমিতার একটু টায়ার্ড লাগছিল, তাই তাবুতে গেছে রেস্ট নিতে। আর ওই যে দেখো, রথি আর শামীম কথা বলছে। যাক, তাও ভালো, সবাই কাছাকাছি আছে। কি হয়েছে ঋতু, মন খারাপ? না, মন খারাপ না, এমনি।
সৌরভ কোথায়? আছে কোথাও। আরে তোমার হাতে ওটা কি? আমার হাতে? হ্যাঁ তোমার হাতে, এই তো। ও, ওই যে গাছের গোড়ায় বসেছিলাম, সেখান থেকে মনে হয় নিয়ে এসেছি। মনে হয় মানে? তুমি জানো না তুমি কি নিয়ে এসেছো? সরি রুবি, আমি খুব আপসেট ছিলাম। সৌরভ আমাকে আবার ভয় দেখিয়েছে। ভয় কি যে আঁকড়ে ধরেছি মনে নেই। দেখি তো জিনিসটা কি। আরে এ তো মজার জিনিস। এখন তো মনে হচ্ছে তোমার সৌরভের গল্পই সঠিক। কি রকম? এই দেখো, এই জিনিসটা একটা পাথরের মতো হলেও খুব লক্ষ্য করবে এতে চেহারা বোঝা যাচ্ছে। মানে? মানে বোকা, এটা কোনো একটা ছোট্ট মূর্তির মাথা। আরে ভয় পেও না, জঙ্গলে এমন হাবিজাবি অনেক কিছু পাওয়া যায়। ওটা ফেলে দাও। কি না কি? তুমিও ভয় পাও নাকি শায়লা? আরে না, কি ঋতু, ফেলে দিব? দাও দাও, তাও তোমাদের সাথে কথা বলে একটু ভালো লাগছে। বসি তাহলে এখানে, একটু পরে রথিও চলে আসবে। আচ্ছা নাও, ফেলেই দিলাম। ঋতু হাতে সেই পাথরটা ঘাড় ঘুরিয়ে পেছনে ফেলে দিল। আসলে ও জানে না কি করে আর কখন ওর হাতে পাথরটা আসে। কি অদ্ভুত আর কুৎসিত যে দেখতে জিনিসটা। ইয়াক! ঋতু, রুবি আর শায়লা বসে আছে একটা ছোট্ট গাছের গুড়ির উপরে। পাথরটা ফেললো পেছনে, কিন্তু ওরা একটা জিনিস লক্ষ্যই করল না। ওদের পেছনে মাটিটা চোখের পলকে নরম হয়ে গেল। পাথরটা পড়তে পড়তে মাটিটা হা করে পাথরটা গিলে ফেলল। মাটির মাঝে হামকটা স্পষ্ট, কেমন যেন একটা হাত পা ছড়ানো ভাব এই মাটিটার মাঝে। মনে হচ্ছে একটা চোরা বালি গড়িয়ে বেড়াচ্ছে ওদের চারপাশে। কে জানে এও সৌরভের কোনো কৌশল কিনা কে জানে। কিন্তু যদি কৌশল না হয়, তাহলে যে পাথরটা এত তাচ্ছিল্য ভরে ফেলে দিল ঋতু, এটা কি তাদের রক্ষা কবচ ছিল, নাকি এই পাথরটাই তাদের দুর্ভাগ্যের বার্তা নিয়ে এলো? সবুজ, আগুন তো নিভে এলো রে। এবার বউরা খেপে যাবে। আরে না, খেপবে না। আমি আসলে একটা কাজ করেছিলাম যেটা আমাদের বাঁচিয়ে দেবে। কি কাজ? শাবল নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যদি কিছু খোদাই টোদাই করতে হয়। শাবল দিয়ে কি হবে? তেমন কিছু হবে না, মানে ট্রাই করা যায় আর কি। আলো থাকতে থাকতে আশেপাশ থেকে শুকনো ডালপালা যদি নিয়ে আসি। নট এ ব্যাড আইডিয়া। ওকে, আমিও যাচ্ছি সাথে। তাহলে বুঝেছিস, বেশি করে ডালপালা কাটা হবে। ওকে চল। কিন্তু তাহলে মেয়েদের সাথে থাকবে কে? সৌরভ থাকুক না, এমনি ওকে বউ সামলাতে হবে। ওর বউ সিরিয়াস বিগড়াইছে। ভালো লাগে বল এমন একটা চমৎকার আয়োজনে ঘরোয়া রাগারাগি? চমৎকার পরিবেশ বলো না, বুঝলে মামা? এটা তুমি কাউরে বলছো, কাউরে বলো নাই। এভাবে তো হবে না, তাই না? শোন, সবাই জানতো, শুধু শায়লা ভাবি, ডন আর ঋতু ছাড়া। আচ্ছা, ব্যাপার হলো এইসব নিয়ে কথা না বলে চল এবার কাজে যাই। আগুন নিভে গেলে একজনও আস্ত রাখবে না, বলে দিলাম। চল চল। অমিতা এতক্ষণে ঘুমে প্রায় নাক ডাকছে। বেচারা কখনোই রাত জাগতে পারে না। ওর জন্য প্রতিদিন রাতে 8 ঘন্টা ঘুম মাস্ট। আর ওদিকে ঋতুর মুখ তখনও ভার। সে আসলেই সৌরভের সাথে একটা দফা রফা করেই দেবে, তা না হলে হচ্ছে না। অনেক হয়েছে, দিনের পর দিন এমন অপমান কত সহ্য হয়। আর ওদিকে শায়লা ধীরে ধীরে ফ্রি হচ্ছে রুবির সাথে। রুবি মেয়েটা খুব ইন্টারেস্টিং। এত বড় চাকরি করে, অথচ কোনো অহংকার নেই। ছাপোষা স্বামীর সাথে কতই না সুখে আছে। আরেক হচ্ছে ঋতু, সৌরভ তাকে পাত্তাই দিচ্ছে না। ডন এমন হলে খবর ছিল। শায়লা এসব ব্যাপারে বেশ কঠিন। আজকের ব্যাপারটা অবশ্য মাফ করা যায়, কারণ ডন আসলেই কিছু জানত না, আর এটা শায়লা বেশ বুঝতে পেরেছে। শায়লা, রুবি, রথি আর ঋতু যখন গল্প করছে, তখন বনের সেই অংশটা কেমন যেন অশরীরী একটা ছায়ায় আবদ্ধ হয়ে গেল। মনে হচ্ছে পুরো বন থেকে ওই অংশটা আলাদা। চারপাশে তৈরি হয়ে গেল এক স্বচ্ছ প্রাচীর, কুয়াশার প্রাচীর। আর প্রাচীরের ভেতর থেকে জেগে উঠতে থাকলো এক ঘুমন্ত চোরাবালি। যে চোরাবালি জেগে উঠেছে
কোন এক ঘুম ভাঙানি মূর্তির পলকে, ভাঙা মূর্তি, মস্তক্ষীণ। এই লক্ষ্য রাখিস আমরা যেন বেশি দূরে চলে না আসি, আবার ফিরে যেতে কষ্ট হবে। না বেশি দূরে আসিনি, ওই যে দেখ আগুনটা দেখা যাচ্ছে। কিন্তু সবুজ, একটু আগেও এই জায়গাটা থেকে আগুনটা স্পষ্ট মনে হচ্ছিল, এখন কেমন যেন ঘোরাতে লাগছে। আরে বেটা, নিশ্চয়ই কুয়াশার কারণে। বলছে তোকে এ সময় কুয়াশা। আরে বাবা সামনে দেখ, যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। এই যে এখানে কিছু মরা ডালপালা আছে। আরে আস্তে কাটিস, কোনো গাছ আবার মেরে ফেলিস না। আরে এটা কি? আরে ওই যে পুকুরটা। কোন যে পুকুরটা? আরে এই জঙ্গলে একটা পুকুর আছে বলিনি? না তো। রাতে কি আর কেউ পুকুরে নামবে? তাই হয়তো বলা হয়নি। বাদ দে তো, চল কাজ করি। দোস্ত আইডিয়াটা খারাপ না, চল পুকুরে নামি। এই জ্যোৎস্নায় গলা পর্যন্ত পানিতে নেমে সাঁতার কাটার মজাই আলাদা। যাওয়া যায়। সিরিয়াস? বৌরানির সাথে কেউ টের পাবে না, চল না। তোদের কি মাথা খারাপ হলো? চল চল, ব্যাপার না। যেই বলা সেই কাজ। চার বন্ধু মিলে এগিয়ে যেতে লাগলো পুকুরের দিকে, আর তাদের চারপাশে ঘিরে ধরল সে কুয়াশার দেয়াল। পুকুরটা সহ তাদের আলাদা করে ফেললো বাকি জগৎ থেকে। কিন্তু আরেকটা লুকোনো জগৎ কিন্তু তখনও জেগে আছে বাকিদের সাথে, সেই চোরাবালি। মুখ হা করা চোরাবালিটা কিন্তু ঠিক পেছনে, আরেকটু পেছনে, এবার আরেকটু, যে কোনো সময় ঋতুকে হা করে খেয়ে ফেলবে। শায়লা ততক্ষণে চলে গেছে তাঁবুতে, আর ঋতু একা বসে উপভোগ করছে চাঁদের আলো, আর রথি আর রবি আলাপ করছে ঋতুর দিকে পেছন ফিরে। চোরাবালিতে এবার হঠাৎ দাঁড়িয়ে যায় একটা সম্পূর্ণ মানুষের মূর্তি। এ কি, এমন কেন? কি করে একটা মূর্তি দাঁড়িয়ে গেল? ঋতু বুঝতেই পারল না তার পেছনে কখন এই কাদামাটির দানবটা দাঁড়িয়ে গেল। ঋতু যদি একটু খেয়াল করত তাহলে বুঝতো দানবটার মুখ থেকে একটা গোঙানির শব্দ আসছে। দানবের হাত দুইটা ঋতুর গলা বরাবর আসে, আরো কাছে আসে। কিছু বুঝে ওঠার আগে ঋতুর গলা বরাবর চেপে বসে হাত দুটো, ঠিক কণ্ঠনালীর উপরে। ঋতুর চোখগুলো বড় বড় হয়ে যায়, সে চিৎকারও করতে পারছে না, অথচ সামনে রুবি আর রথি। হাত পা ছুটছে ঋতু, প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেয়া। তার চোখটা বের হয়ে আসতে চাচ্ছে কোটর থেকে। যখন ঋতু হাত দুটো সরানোর চেষ্টা করছে তখনই দানবের আঙুলগুলো স্পর্শ করল সে। এক পলকে নিথর হয়ে ঠিক পরপর ঋতুর দেহ। দানবটা ঋতুর দেহকে কাদার মাঝে শুইয়ে দিল, আর পাশে জেগে উঠল সেই মস্তকহীন মূর্তি। পানি তো বেশ ঠান্ডা রে। পারে রাতে পানি ঠান্ডা হবে না বুঝি? তাই তো, চল ডুব দি। মাথা খারাপ কেন? প্রবলেম কি? প্রবলেম কি মানে? এটা কোনো কথা? ডালপালা নিয়ে জলদি ফিরতে হবে। আরে ডুব লাগাতে তো আর বছর খানিক সময় লাগবে না। তাও ঠিক, চল ডুব দেই। সুপার সুপার, আরে শেষ ছেলেবেলার আনন্দ, তাই না? অনেক। চল দেখি কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। চল চল। সবাই মিলে ডুব দিল। সে কি উত্তেজনা! আর সবার আগে পানি থেকে উঠে এলো ডন। না বাবা, এই অন্ধকারে এভাবে পানিতে ডুব দেওয়া কার কম্য না। সবুজের আবার অনেক দম, পুকুরের একেবারে তলিতে চলে গেল প্রায়। সবুজ মনে মনে ভাবছে, যাকে বাবা, ভালোই হলো, পুকুরটা বেশি গভীর নয়। ঠিক সে সময় সবুজের কাঁধে ভারী কিছু চাপ পড়ল। সবুজ পানির মাঝে ঘুরতে চাচ্ছে, পারছে না। কেউ একজন তাকে সর্বশক্তি দিয়ে চেপে ধরেছে তলানির সাথে। সবুজের দম ভালো, কিন্তু সবুজ এবার ভয় পেয়ে গেল। তার মুখ দিয়ে পানি ঢুকতে লাগলো। ভয়ে দিশেহারা সবুজ একবারও সর্বশক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো না। সবুজের দম ফুরিয়ে গেল, শ্বাসের আর এক ফোঁটাও অবশিষ্ট থাকলো না। সবুজের দেহটাকে হঠাৎ হালকা মনে হল। সে
সেই জলদানবটার কাছে হেরে গেল সবুজ। সবুজের কাঁচ চেপে ধরা হাতটা ছাড়ল না, চেপে ধরে থাকলো আরো কিছুক্ষণ। তারপর পানির নিচের কাদা পানির মাঝে একদম গেড়ে দিল সবুজকে। সবুজের লাশটাও ভেসে উঠল না। কি রে ডন, তুই কখন ভেসে উঠলি? সবার আগে বস। আমার একটু ভয় করছিল। আমি তাহলে সেকেন্ড, তাই তো মনে হচ্ছে। ওই যে আরেকজন উঠছে। আরে মেহেদি, কি রে তুই এতক্ষণ ধরে পানিতে পারলি? হ্যাঁ দোস্ত, পানির তলে অনেক অন্ধকার। প্রথমে ভয় পেয়েছিলাম, পরে আর ভয় লাগে না। কিন্তু সবুজ কই? আরে তাই তো, অনেকক্ষণ হয়ে গেছে না? হ্যাঁ তাই তো, চল খুঁজে দেখি জলদি। দেখ, চাঁদ ডুবে গেলে আরো কিছু দেখা যাবে না কিন্তু। চল চল। তিনজনে বারে বারে ডুব দিল পানিতে, কিছুতেই সবুজকে পেল না। আর ঠিক তখন মেয়েদের জায়গা থেকে এলো 3-4টা স্বরের চিৎকার। ওরা তিনজন আর কিছু ভাবতে পারল না। এই রাত কোথায় শেষ হবার নয়। সবুজকে না নিয়ে তারা উঠে এলো পুকুর থেকে। মেয়েদের চোখ দিয়ে পানি পড়ছে, কিচ্ছু করার নেই। এই অন্ধকারে তারা কি করবে? ওরা জানেও না তাঁবুর কাছে তাদের জন্য অপেক্ষা করছে আরো একটি লাশ। ওরা যখন তাঁবুর কাছে পৌঁছায়, দেখে রুবি আর রথি কাদা মাটি মাখা চোখ খোলা একটা লাশ নিয়ে জড়িয়ে ধরে বসে আছে। লাশটা ঋতুর। সৌরভ দূরে বসে আছে, মুখে কোনো কথা নেই। অমিতা আর শায়লা বুঝতেই পারছে না কি হলো। তারপর সবার দিকে তাকালো রুবি। ওর চোখ খুঁজলো আরেকজনকে। সবুজ কোথায়? আগে বলো এখানে কি হয়েছে? না, বলো সবুজ কোথায়? তোমাদের শরীর ভেজা কেন? রুবি, রুবি, আমরা পুকুরে নেমেছিলাম। কেন কেন পুকুরে নেমেছো? তুমি জানো না এই পুকুরের দোষ আছে? মানে? পূর্ণিমাতে পুকুর মানুষকে খুন করার জন্য মরিয়া হয়ে ওঠে। এসব একদম বাজে কথা। না বাজে না, আমিও শুনেছিলাম। কি হচ্ছে এসব? ঋতুর কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝি নাই। আমার গল্প ঋতুর প্রাণ কেড়ে নেবে। প্লিজ আমাকে বলো এখানে কি হচ্ছে, প্লিজ। আমি মাথাহীন রাজার গল্প বলেছিলাম। গল্প সত্যি হয়ে ঋতুর প্রাণ নিল। আমার এখন কি হবে? ঋতুর আত্মা আমাকে কখনো ক্ষমা করবে না। আমি কি করব? মাথা ঠান্ডা কর প্লিজ। চল আমরা এক্ষুনি গাড়ি নিয়ে বের হয়ে যাই, থানায় যাই অ্যাটলিস্ট। আমি কখনোই সবুজকে রেখে যাব না। এখানে আসার প্ল্যান তো সবুজের। আমি যাব না ওকে ছেড়ে, আমি যাব না। শোনো রুবি, আমরা এখন চাইলেও সবুজকে খুঁজতে পারবো না। চলো আমরা যাই, হেল্প নিয়ে আসি। কাদা মাটিতে ঋতু আর পানির মাঝে সবুজকে রেখে ওরা এই রাতে ফিরে চলল থানার দিকে। হাউ মাউ করে কাঁদছে রুবি। পাথর হয়ে গেছে সৌরভ। কি হলো ওদের জীবনে? সবুজ একজন সরকারি কর্মকর্তা। থানায় ওদের বেড়াতে যাওয়ার কথা জানতো সবাই। তাই আলো ফোটার সাথে সাথে তারা বেরিয়ে পড়ল সিএনজি জায়গার উদ্দেশ্যে। ঋতুর লাশটা তখনও কাদায় পড়ে আছে, চোখটা খোলা, অপার বিস্ময় ওর চোখে। ঋতুর দেহটা তুলে নিল অ্যাম্বুলেন্সে। সৌরভ তখনই হারাম, শুধু কাদা থেকে ভাঙা মূর্তিটা তুলে নিল সে। বয়ান দিচ্ছে বাকিরা। ওদিকে পানিতে নেমে গেছে অন্য স্কোয়াড। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল সবুজের দেহ। মাথাটা কাত করা, মাটির মাঝে হাঁটু গেড়ে বসে আছে যেন। ওর বসানোর ভঙ্গি দেখে ঘাবড়ে গেল উদ্ধারকারীরা। কোনো মতে পানি থেকে তুলে আনলো। আর সেই দৃশ্য দেখে জ্ঞান হারালো রবি। থানায় কেস ফাইল হলো। পিকনিকে এসে অপঘাতে মৃত্যু এই নামে। আরে স্বামী, এতদিন পর রথি কোথায়? রথি বাসায়। তোমাদের খবর কি? নতুন সংসার? আর বলো না, তোমাদের বন্ধু এত অলস, আর পারি না ওকে নিয়ে।
কি কুক্ষণে যে ওকে বিয়ে করব ভেবেছিলাম। কি আমাকে গাল দিচ্ছ? জি স্যার, আপনাকে বিয়ে করার ব্যাপারে বলছিলাম। আরে বিয়ের জন্য যে কাঠ খড় আমাকে পোড়াতে হলো সেটা কি বা এমন করলে? গল্প বানানো, ঋতুকে ভয় দেখানো, শেষে গায়ে কাদামাটি মাখা। থাক থাক, দেয়ালেরও কান আছে, চুপ। আর আমার কোনো অবদানই নেই, তাই না? আমি এখনো বুঝি না তুমি কি করে এত তাড়াতাড়ি পানি থেকে কাজটা শেষ করে উঠে এলে। জলে ভূত বলে কথা। তবে হ্যাঁ, অ্যালিবাই ভালো ছিল, প্ল্যানিংও ভালো ছিল, জোস। চলো সে সুবাদে চা হয়ে যাক। অবশ্যই, কেস একেবারে বন্ধ হয়ে গেলে পার্টি হবে। আর তোর সেই ভৌতিক মূর্তিটা কই? ওই যে জানালার উপর রাখা ভাঙা মূর্তিটা, আর ভেতরে বসা 3 শয়তানি বুদ্ধির মানুষ, যারা নিজেদের স্বার্থের জন্য খুন করেছে দুজন এমন মানুষকে যারা ওদের ভালোবাসত আর বিশ্বাস করত। এই 3 জন জানলই না ওদের জন্য জানালার বাইরে অপেক্ষা করছে সেই চোরাবালি, যে চোরাবালি হা মুখ করে তাকিয়ে আছে ওদের দিকে, গিলে ফেলবে যে কোনো সময়। সত্যি না মিথ্যা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। চমৎকার ছিল আজকে কুয়াশার কাহিনী, শেষ হয়ে গেল। ভালোবাসার বিশ্বাস নাকি পাশাপাশি থাকে, তার পাশাপাশি থাকে আরো একটি জিনিস, ঘৃণা এবং অবিশ্বাস, সেটাও পাশাপাশি থাকে। এবং অবিশ্বাস এবং ঘৃণা যখন খুব প্রকট হয়ে যায় তখনই ঘটতে পারে এমন কোন ঘটনা, খুব নৃশংস কোন ঘটনা, যেটা ঘটে গেছে ঋতু এবং সবুজের জীবনে। আমরা শেষটা দেখতে পেলাম যে প্রথমে আমি নিজেও খুব কনফিউজ ছিলাম, আমি বুঝতেই পারিনি যে কি হতে যাচ্ছে। আমি ভেবেছিলাম সে ভূত বা ভৌতিক কোনো কিছু মেরে ফেলেছে সবুজকে, এবং সে অভিশপ্ত পুকুরে নেমেছিল সে, এবং মারা গেছে ঋতু, সেই মস্তকহীন রাজা হয়তো তাকে মেরে ফেলেছে। কিন্তু আসলে কিন্তু তা ছিল না মূল ঘটনাটা। আমরা দেখলাম শেষটা খুবই মর্মান্তিক এবং খুব কষ্ট লেগেছে, এবং এত জঘন্য পরিকল্পনা করে তাদেরকে মারা হয়েছে। কিন্তু তারপরও কিন্তু শেষ হইয়াও হইল না, শেষে কিন্তু একটা অন্যরকম ব্যাপার ছিল। শেষে কিন্তু বলাই হয়েছে যে বাইরে অপেক্ষা করছে সেই চোরাবালি, যে চোরাবালি হা মুখ করে তাকিয়ে আছে ওদের দিকে, গিলে ফেলবে যে কোনো সময়। এটা 2 ধরনের জিনিস হতো। অনেকে হয়তো ভাবছে যে পরের পার্ট বলে কোনো কথা নেই। আসলে মানুষ যখন কোনো অন্যায় করে প্রকৃতি তার বিচার করে, এবং এই পৃথিবীতেই তাকে কিন্তু সেই ফল ভোগ করে যেতে হয়। তারা যে অপরাধ করেছে হয়তোবা তারা আইনের ফাঁক ফোকর গলে পার হয়ে যাবে, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো কোনো না কোনো ভাবে তাদেরকে সেই শাস্তি দিয়ে যাবে। আজকে কাহিনীর নাম ছিল চোরাবালি, লিখেছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা, অথবা রুম্পা সৈয়দা ফারজানা জামান, যেমন করে তিনি লিখে থাকেন। নাট্যাংশ পরিচালনা করেছে শাগুফতা আবেদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন যথারীতি খালিদ। আর অভিনয় করেছে শাড়ি, মঞ্জু, নাদিরা, লাবিব, সিফাত, রনি, সেতু, কুমকুম, মিলু এবং বর্ণা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি।